ইংরেজিতে আছে, একটু বাংলাতেই বলবো, তার বাংলাটা সবটাই মনে রাখতে পারিনি বলে আমি একটু লিখে এনেছি। তো আর্লি যে প্রাইমোরিয়াল এলিমেন্ট যে দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে তার অনেকগুলো এখানে পরিবর্তন বিভিন্ন সময়ের সাথে। এবং আমরা যদি একদম লাস্ট লাইনটা দেখি, সেক্ষেত্রে অ্যারিস্টটল বলেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যান্য কণিকাগুলোর মধ্যে আছে ওয়ার্ম, কোল্ড, ড্রাই এবং ময়েস্ট। কিন্তু ঠিক এটাকে যদি আমরা ধরেই নিই, কিন্তু তার আগে যেটা ছিল সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে যে বৈদিক যুগ থেকেই আমরা কিন্তু এই পঞ্চভূতের কথা আমরা জানি, এবং সেখানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটাকে যদি বলা হয় মাইক্রোস্কোপিক থেকে ম্যাক্রোস্কোপিক, অর্থাৎ সূক্ষ্ম থেকে স্থূল যে জগৎ, তার তৈরির মূলে কিন্তু এই পাঁচটা জিনিস, যেটা কিন্তু আমাদের বেদান্তে অনেক আগেই কিন্তু বলা আছে। এবং এই সমস্ত উপাদান দিয়ে যদি বিশ্ব সৃষ্টি হয়ে থাকে এবং যদি কোনোদিন এই বিশ্ব ধ্বংস হয়, তাহলে কিন্তু এই পাঁচটা জিনিসেরই কিন্তু রিসাইক্লিং হবে ঠিক অপোজিট ডিরেকশনে। যদি আমরা দেখি তাহলে প্রথমে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আকাশ, তার থেকে বায়ু, বায়ু থেকে জল, জল থেকে মাটি, অগ্নি, অগ্নি থেকে মাটি, মাটি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড, জীবজগৎ এবং বৃক্ষ, যা কিছুই বলি না কেন। এবং যেটা বললাম, যদি কোনোদিন বিশ্ব ধ্বংস হয়, এবং রিয়েলি একদিন হবেই, তখন কিন্তু আবার ঠিক উল্টো দিক থেকে আবার কিন্তু আমরা এই বৈদিক যুগের যে পঞ্চভূত সেইখানেই কিন্তু মিলিত হব। এবং এটা সত্যিই খুব সিগনিফিকেন্ট যে এর সৃষ্টি এবং ধ্বংস তার অনেক আগেই কিন্তু বেদান্ত থেকে আমরা জানতে পারি। এরপরে আমরা যদি দেখি এই যে এবং এই সৃষ্টি এবং ধ্বংস, এটা কিন্তু কোনো একটা ইররেগুলার সিস্টেম নয়, একটা সাংঘাতিক গাণিতিক সূত্র মেনেই হয়। এবং আমি জানি এই গাণিতিক সূত্রটা একটু পরে শতরূপা চ্যাটার্জি ম্যাডাম, উনি যে আমাদের যে ইন্ডিজিয়াস নলেজ, এবং সেখানে কিন্তু উনি গাণিতিক সূত্রটা বলবেন। আমি যেহেতু সময়ের অভাবের জন্য ওটাকে বলছি না, ম্যাডামের জন্য রেখে দিলাম। এবং এরপরে আমরা যদি দেখি, এরপরেও যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কন্ট্রিবিউশন, তাই কিন্তু অনেক আগে থেকে যে পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকাগুলোকে পরমাণু এবং কণা। এবং এখানে আমি একটু আগেই বলে রাখি, আমরা যদি সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় বইটা পড়ি, এবং আমি সকলকে অনুরোধ করবো যারা এখনো পড়েননি তারা এটা পড়ে নেবেন, খুব ছোট বই। এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পদার্থের যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা, যেখানে পরবর্তীকালে আমরা সেগুলোকে অণু, পরমাণু, অ্যাটমস, নিউক্লিয়াস বা এনি সাবঅ্যাটমিক পার্টিকেল বলে থাকি, উনি সেগুলোকে বলেছেন পদার্থের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা, যাদের নিজেদের মধ্যে লাফালাফি করার ফলে তৈরি হয় এক ধরনের শক্তি, যার কিছুটা বহিঃপ্রকাশ শব্দ। এবং যারা আমরা সায়েন্স করি তারা বলি যে particles vibrating in its own position to produce the energy and manifestation in the form of sound. রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই কিন্তু অণু পরমাণু আবিষ্কার হওয়ার আগেই কিন্তু এই কথা আমি বিশ্ব পরিচয় বই অত্যন্ত সহজভাবে বলে গেছেন। এরপরে যদি আমরা আরেকটু পিছনের দিকে এগিয়ে যাই, তাহলে এই ভদ্রলোক ছাড়া কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অসম্পূর্ণ। যদিও অন্যজনকে বাদ একবারই দেওয়া যাবে না, তিনি হচ্ছেন, আমি পরে ওনাকে বলবো, নামটা বলে রাখি, তিনি সত্যেন বোস। মধ্যে 50% পার্টিকেল, আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত পদার্থ আছে তার 50% হচ্ছে বোসন পার্টিকেল, যেটা উনি
আজ থেকে প্রায় 150 বছর আগে কলকাতা ইউনিভার্সিটির ওনার নিজের চেম্বারে বসে অঙ্ক বসে বলে দিয়ে গেছিলেন। আমি একটু পরে আসছি সেটাকে নিয়ে। তো শর্ডিঞ্জার বর্তমান যুগে শর্ডিঞ্জার এবং নিলস বোর যারা উপনিষদের ভাবনা সমাদর করেছেন, ওনারা হার্ডকোর ফিজিসিস্ট হয়েও কিন্তু পুরোপুরি বেদান্ত এবং উপনিষদে ডুবেছিলেন। ওনাদের প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু বেদান্ত এবং উপনিষদ গীতাতে ওনারা পেয়েছেন এবং তা রিফ্লেক্ট করেছেন ওনারা বিভিন্ন বইতে। এবং সেখানে ওনারা বলছেন, এবং আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্স বিশ্ব অবজারভার এবং অবজার্ভ যারা করে এবং দ্রষ্টার মধ্যে কোন রকম পার্থক্য রাখেননি কোয়ান্টাম মেকানিক্স। তো এই কথাটাই কিন্তু উপনিষদে অনেক আগেই বলেছেন যে কোনো কোনো জিনিসের স্রষ্টা এবং যিনি দেখছেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা একটাই স্টেট, এরা মূলত এক। এবং 1944 সালে হোয়াট এ লাইফ গ্রন্থে শর্ডিঞ্জার বলেছেন, আমাদের দেখায় যদি বিশ্বমান জগৎ সৃষ্টি হয়ে থাকে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ তৈরি আমাদের প্রতিটি স্রষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হওয়ার কথা। ধরা যাক আমাদের বিশ্বমান জগতে কোনো ঘটনা ঘটলো, সেটা কি তাহলে অন্য কোনো জগতেও প্রভাব ফেলবে? এবং এই প্রশ্নের উত্তর কিন্তু উনি উপনিষদে পেয়েছেন। যেটা উনি ফিজিক্স করতে গিয়ে আটকে গিয়েছিলেন তার সলিউশন কিন্তু উনি পেয়েছেন উপনিষদে। এবং তিনি বলেছেন যে ইউনিফিকেশন অফ মাইন্ডস এন্ড কনসাসনেস। আমি সকলকে এখানে আবার অনুরোধ করবো, একটা বই আছে মাইন্ড ওভার ম্যাটার, একটা ছোট বই, অত্যন্ত কঠিন বই। আমি প্রথমে অনেকবার পড়ে কিছু বুঝতে পারিনি, পরে আমি আমার যিনি মাস্টারমশাই প্রফেসর দীপক ঘোষ, ওনার শরণাপন্ন হন এবং একটু একটু যেটা বুঝতে পেরেছি যে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সহজভাবে, মানে কঠিন অথচ সহজ, যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ আমরা যে কোনো জিনিসের সেটা অত্যন্ত কঠিন, সেটা যদি বুঝে যায় সত্যি। এই বইটা কিন্তু আমি সকলকে আবার অনুরোধ করবো যদি কেউ পারে একটু পড়বেন। মাইন্ড ওভার ম্যাটার। আমি একটু মনে করতে পারছি না, আমি একটু দেখে আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, খুব সম্ভবত ওটা স্টিফেন হকিন্স বা কেউ আছে, আমি দেখে একটু বলে দেবো, আমি সকলকে জানিয়ে দেবো, আমি একটু পরে দেখেই বলে দিচ্ছি। তো ইউনিফিকেশন মাইন্ড অ্যান্ড কনসাসনেস, অর্থাৎ বিশ্বময় এবং বিশ্বব্যাপী এক এবং অদ্বিতীয় চৈতন্য সত্তার উপস্থিতি। বিজ্ঞান যাকে বলে সর্বশক্তি, সবকিছুই সেই বিশ্বব্যাপী ব্রহ্ম এবং শক্তির দ্বারা ব্যক্ত হয়। শক্তির কোনো ধ্বংস এবং ক্ষয় হয় না, শুধুমাত্র আমরা জানি এর রূপান্তর ঘটে মাত্র, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে রূপান্তরিত হয়। এবং শুধু শর্ডিঞ্জার নয়, নিলস বোর তার একটি বিখ্যাত কথা আছে যে আমি প্রশ্ন করতে হলে উপনিষদে ডুবতে। আমরা যারা পড়ি, আমরা নিলস বোরের অবদান জানি ফিজিক্সে। ওনারাও যখন ফিজিক্সের কোনো উত্তর পাচ্ছেন না, ওরা কোথায় যান? ওরা যান উপনিষদে, সব কিছুই বলা আছে। এবং 1975 সালে দ্য টাও অফ ফিজিক্স, যেখানে উল্লেখ করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হাইজেনবার্গের একটা সাক্ষাৎকার হয়েছিল এবং সেখানে শর্ডিঞ্জার হাইজেনবার্গ বলছেন, আমি অত্যন্ত সমাদৃত যে ভারতীয় সংস্কৃতি বিজ্ঞান এর সম্পর্কে আমার সম্যক জ্ঞান লাভ করার জন্য। এবং সেটা কিন্তু পুরোটাই আমাদের ভারতীয় সংস্কৃতির একটা মূল স্তম্ভ। আমরা
মোটামুটি জানি যে ওপেনহাইমার, যাকে যিনি ম্যানহাটন প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং যাকে পরমাণু বিজ্ঞানের অনেকটা জনক বলা হয়, এবং অনেকে আমরা জানি যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে অ্যাটম বোমা ফেলা হয়েছিল তার প্রজেক্টের সাথে উনি যুক্ত ছিলেন। অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। আমরা আস্তে আস্তে আমার বন্ধু এবং সহকর্মীর সাথে কথা হচ্ছিল, ওখানে বসে আছেন মিস্টার সৌম্য মুখার্জি, যে অত্যন্ত ব্রিলিয়েন্ট, এবং ওনার বাবা অনেকে বলছেন তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। আজকে আমরা ওনাকে বলছি, আমরা জানি যে অ্যাটম বোমা ফাটানোর জন্য আমরা ওপেনহাইমারকে অনেক রকমভাবে দোষারোপ করি, এবং উনি কিন্তু অ্যাটম বোমা ফাটানোর জন্য কিন্তু করেননি। এবং আমরা যদি বলি আইনস্টাইনের E=mc², অ্যাটম বোমা তৈরির একটা মূল ইকুয়েশন, এবং আইনস্টাইন নিজেও বলেছিলেন এটা যদি অ্যাটম বোমা তৈরির জন্য যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমি অত্যন্ত দুঃখিত এই ফর্মুলাটা তৈরি করার জন্য, but it is one of the basic equation in physics. তো যাই হোক, সেই ফিজিক্স করে ভুল করেছেন কি না করেছেন আমরা জানি না, কিন্তু ওনার অবদানকে তো অস্বীকার করা যায় না। তো উনিও সেখানে বলছেন যে উনি নাকি সংস্কৃত ভাষা শিখেছিলেন শুধুমাত্র শ্রী ভাগবত গীতাকে ভালোভাবে পড়াশোনা করার জন্য। আমরা একবার ভেবে দেখুন, আমি যেটা যাদের নাম বললাম এখানে, শর্ডিঞ্জার, নিলস বোর, ওপেনহাইমার, হাইজেন্সবার্গ, প্রত্যেকেই কিন্তু ভারতীয় যে সনাতন যে আমাদের বলবো বিজ্ঞান বা যাই বলি না কেন দর্শন, সেগুলোকে শেখার জন্য তারা সেই ভাষাকে রপ্ত করেছেন। এবং যেখানে উনি মানে গীতার 11 অধ্যায় থেকে উনি যখন একটা শ্লোক উদ্ধৃতি করে বলেছেন, এটা আমরা সকলেই জানি, ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন এবং বলছেন আমি কাল স্বরূপ লোকক্ষয়কারী কাল, এবং এটা উনি পড়ার পরে জানার পরে নিজের ওনার ছিল যে সত্যি সত্যি অ্যাটম বোম ফেলার পেছনে যদি আমার নাম যুক্ত হয়ে থাকে আমার মৃত্যু হয় বাঞ্ছনীয়। এত লোকের মৃত্যুর জন্য কিন্তু আমি অ্যাটম বোমা ফেলিনি, আমি ম্যানহাটন প্রজেক্টে থাকিনি। তো যাই হোক, আমরা এবার একটু ফিরে আসি, যে বললাম যে ভদ্রলোককে ছাড়া কিন্তু ভারতীয় বিজ্ঞান, ভারতীয় দর্শন সবকিছু অসম্পূর্ণ। আমি একটু আগেই বলেছিলাম যে more than 50% particle exist in nature is called boson. উনি কলকাতা ইউনিভার্সিটিতে বসে অঙ্ক কষে বলেছিলেন সেই পার্টিকেলটা কি হবে এবং তার মাস কি হবে। আমরা যদি নিউটনকে বলে থাকি ফাদার অফ ক্লাসিক্যাল মেকানিক্স, আমরা আইনস্টাইনকে বলে থাকি ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, সত্যেন্দ্রনাথ বসুকে বলা হয় ফাদার অফ গড পার্টিকেল। আমরা এই পার্টিকেলটার সম্বন্ধে এখন কিন্তু খুব ফ্যামিলিয়ার, জানি। হিগস বোসন নাম শুনেছি সকলে। হিগস বোসন বেসিক্যালি কিন্তু বোসন, যেটা সত্যেন্দ্র বোস ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবাবলি 1933 সালে কলকাতা ইউনিভার্সিটিতে অঙ্ক কষে উনি বলেছিলেন এই সমস্ত পার্টিকেলগুলো এই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মাসটা 125 থেকে 137 GeV মধ্যে, গিগা ইলেকট্রন ভোল্ট। এবং আমরা এই যে বিশ্বের যা কিছু দেখতে পাই এর মাত্র 4% ভিজিবল, 96% অ্যাবসলিউটলি ডার্ক, এবং তার সাথে মিশে আছে কি ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার, এবং সেই ডার্ক পুরোটাই কিন্তু হিগস বোসন। মানে বোসন পরবর্তীকালে যখন এটাকে 1966 সালে পিটার হিগস উনি আবার অঙ্ক কষেও সত্যেন্দ্র বোসের তত্ত্বটাকে ওটা প্রমাণ করেছিলেন। এবং আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট যেটা হয়েছিল 1912 সালে LHC লার্জ হ্যাড্রন কলাইডার জেনিভাতে, এবং যেখানে ওই হিগস বোসনের পরীক্ষামূলক সম্পন্ন হয় এবং মাসটা দেখা যায় 125 GeV এবং তার এরারটা 0.001%, 2012, এবং পিটার হিগসকে 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তো আমরা সত্যেন্দ্রনাথ বসুর যে অসাধারণ কাজ, উইদাউট সত্যেন্দ্রনাথ বোস কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাবসলিউটলি প্যারালাইজড।
আমি জানি না এটা হয়তো অনেকে আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি যতটুকু যে জায়গায় সেমিনারে গেছি, মাস্টারমশাইয়ের সাথে মেলামেশা করেছি, সত্যেন বোস ছাড়া কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অসম্ভব। সত্যেন বোসের দু একটা কাজকে আমরা একটু বলে রাখি। ছবিটা আমরা অনেকেই জানেন, যেটাই কিন্তু হচ্ছে লার্জ হ্যাড্রন কলাইডার, যেটা প্রমাণিত হয়েছিল যে হিগস বোসন এটা সত্যি সত্যি আছে। 2012 সালে এলএসসিতে এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়। এবং এই যে সত্যেন বোসের বোসন কণা, এই বোসন কণাটাকে দিয়েছিলেন ওনার সায়েন্টিফিক ফ্রেন্ড, নামটা আমরা অনেকেই জানেন ফেরমি। তিনি কিন্তু নিজের নামেও দিতে পারতেন, এবং উনি বলেছিলেন দিস পার্টিকেল দ্যাট কয়েন্স দ্য নেম অফ বোসন ফ্রম দ্য ফেমাস মেমোরি অফ সত্যেন বোস। এবং এই সত্যেন বোসের যে কাজগুলো, এটা যদি আমাকে বলতে বলা হয় সেটা সদর পর্যায়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এলএসসি এক্সপেরিমেন্টকে এখানে আলোচনা করতে। কিন্তু যেখানে ওই যেটা বললাম যে অপোজিট দিকে দুটো নিউট্রন ছুটে আসবে, এসে একসাথে ধাক্কা মারবে, ধাক্কা মেরে 13 ইলেকট্রন ভোল্ট এনার্জি হবে, এবং সেখানে একটা যেন ব্ল্যাক হোল তৈরি হয়ে যেতে পারে। মানে সাংঘাতিক এনার্জেটিক একটা মোমেন্ট তৈরি হবে, এবং তারপরে সমস্ত ছোট ছোট পার্টিকেলগুলো আলাদা আলাদা করে ঘুরে বেড়াবে, এবং তার সমস্ত কণাগুলোকে যদি মাপা যায়, প্রত্যেকটা কিন্তু এক একটা সাব এলিমেন্টারি পার্টিকেল। সত্যেন বোসের সাথে এরপরে আমরা যেটাকে নিয়ে বলবো, উনি কাজ করেছিলেন আইনস্টাইনের সাথে, এবং সেখানে আমরা যেগুলো জানি Bose-Einstein condensation, Bose-Einstein statistics, Bose-Einstein distribution, Bose-Einstein correlation, boson gas, ideal gas equation of state, boson photon gas। এবং ইন্টারেস্টিং থিং যেটা সত্যি নিচে দেখুন লেখা আছে, মোর দেন 7 থেকে 8 জন ফিজিসিস্ট এখনো পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছেন। সেটা হচ্ছে আইদার Bose-Einstein condensation বা Bose-Einstein statistics এর উপরে কাজ করে। কিন্তু যিনি পায়োনিয়ার, যিনি স্রষ্টা, তাকে কিন্তু নোবেল প্রাইজে সম্মানিত করা হয়নি। এবং আমার মনে হয় এখানে আপনারাও একমত হবেন, সত্যেন বোসকে নোবেল প্রাইজ দিলে নোবেল প্রাইজের অপমান করা হবে, এতটাই উনি নিজেকে সেই জায়গায় নোবেল প্রাইজকে আমরা মানে ওই জায়গায় রেখেও বলছি। সত্যেন বোসকে একটা নয়, যতজন নোবেল প্রাইজ আছে আগে সত্যেন বোসকে দেওয়া হবে, তারপর অন্যজনকে দেওয়া হবে। তো এটাও আর বলার কিছু নেই, আমরা জানি সব কিছু। যেটা বলার জন্য এলাম, Bose-Einstein কনডেনসেশন, যে যদি কোনো একটা গ্যাসের মলিকুলসে সেখানে মলিকুলস আছে কোটি কোটি, সেটাকে যদি 0 ডিগ্রি টেম্পারেচারে যদি নামিয়ে আনা যায়, সেটা বিহেভস করবে জাস্ট লাইক এ সিঙ্গেল অ্যাটম। এবং এটাও কিন্তু সত্যেন বোসের একার কাজ। উনি কারেকশনের জন্য পাঠিয়েছিলেন আইনস্টাইনের কাছে, আইনস্টাইন পড়ে দেখেছিলেন সাংঘাতিক ব্যাপার, উনি সেটাকে ইংলিশ থেকে জার্মানিতে ট্রান্সলেট করে ওখানকার একটা বিখ্যাত পত্রিকাতে উনি পাবলিশ করে দিয়েছিলেন। এবং তারপর থেকে আমরা বলি Bose-Einstein স্ট্যাটিস্টিক্স বা Bose-Einstein কনডেনসেশন, তার কিন্তু মূল কৃতিত্ব সত্যেন্দ্রনাথ বোস। এটা আমি ডিটেলে যাচ্ছি না, যেহেতু একটু সময়ের অভাব। সতর্ককে বলবো, আমাদের এখানে আশ্রমে যারা আছে বলবো সময় করবেন, এটা নিয়ে অনেক কিছু বলার আছে। আমি শুধু স্লাইডগুলো একটু দেখিয়ে দিই, শুধু যেটা বলার জন্য আমি একটু জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে ইউনিফিকেশন বলার জন্য যেটা আমরা বলেছিলাম, যে আমরা জানি যে 1930 সালে বার্লিনে, যেটাকে বলা হয় বিশ্বের ওয়ান অফ দ্য সফল বৈঠক, একদিকে বসে আছেন পদার্থবিদ্যার যাকে বলেন স্টলওয়ার্ট আলবার্ট আইনস্টাইন, আর উল্টো দিকে বসে আছেন ওয়ান অফ দ্য গ্রেট দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের মধ্যে সাক্ষাৎকারে তাদের যে মিটিংয়ের বিষয় ছিল রিয়েলিটি। তো সেখানে আইনস্টাইন বলছেন যে আমরা কোনো জিনিসকে দেখি বা না দেখি, তার অস্তিত্ব কিন্তু আছে। যদি ধরে নিই যে চাঁদ, আমরা দেখি বা না দেখি, সেটা আছে। বাট রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আমি যদি না দেখি তাহলে তার কোনো এক্সিস্টেন্স নেই। অর্থাৎ ইট ইজ অবজারভার ডিপেন্ডেন্ট, আমরা না দেখলে কিন্তু নেই। এবং এটাই কিন্তু প্রমাণ করে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপল।
রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন বোস, আরও তাদেরকে বললাম যে দেশীয় নলেজ দু একটা কথা অত্যন্ত সেখানে কিন্তু সিভি রমন, জগদীশচন্দ্র বোস, আমার তথাগত আমার বন্ধু, সেখানে যাদের যাদের বলে গেছেন, আরও অনেকেই আছেন, যেহেতু একটু সময় কম, ফলে আমাদের দেশীয় নলেজকে, দেশীয় বিজ্ঞানকে, দেশীয় সাহিত্যকে ছোট করার কোনো অবকাশ নেই। এবং আমরা অত্যন্ত গর্বিত আমরা ভারতবর্ষে জন্মেছি এবং আমাদের মতো এই সমস্ত ফিজিসিস্ট, দার্শনিক তারা আছে বলে। সকলে ভালো থাকবেন, নমস্কার।